টানা বৃষ্টি ও উজানের ঢলে সিলেট অঞ্চলের 4 জেলায় আবারও বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। আগামী কয়েকদিন ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতে নতুন কিছু এলাকা প্লাবিত হওয়ার পাশাপাশি নিম্নাঞ্চলে পানি বাড়বে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। এদিকে সুনামগঞ্জে সড়ক তলিয়ে যাওয়ায় জেলা সদরের সাথে 2 উপজেলার যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। গত 3 দিনের ভারী বৃষ্টি ও উজানের পাহাড়ি ঢলে বেড়েছে সুরমা ও জাদুকাটা নদীর পানি। এতে সুনামগঞ্জে আবারও বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। তাহিরপুর ও বিশম্ভুপুর উপজেলা সদরের বিভিন্ন এলাকায় প্রবেশ করেছে বন্যার পানি। নিম্নাঞ্চল প্লাবিত হওয়ায় জেলার 2 শতাধিক গ্রামের 3 লাখের বেশি মানুষ পানিবন্দী। সড়ক তলিয়ে গিয়ে জেলা সদরের সাথে তাহিরপুর ও বিশম্ভুপুরের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। এখন যে বর্তমানে যে বন্যা হয়েছে আগের চেয়ে আরো ভয়াবহ আরো বড় বন্যা হয়েছে। পানি যে বাড়তেছে মানে আগের বন্যাতে বড় হইতে পারে পানি। সারা দেশে আরও 3 থেকে 4 দিন ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকবে। তাই জেলার নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতির অবনতির সতর্কতা জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। সুনামগঞ্জে যে হাওরগুলো রয়েছে এগুলো কিন্তু এখন পরিপূর্ণ, পানিতে কানায় কানায় পরিপূর্ণ। এখন পর্যন্ত খুব বেশি একটা পানি নামে নাই এবং সেক্ষেত্রে জনদুর্ভোগ বাড়বে। তো আমি স্থানীয় জনগণ যারা আছে তাদেরকে একটু সতর্ক থাকতে বলবো। এদিকে মৌলভীবাজারের মনু, কুশিয়ারা ও জুড়ি নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে করে চলমান বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। নতুন নতুন এলাকা প্লাবিত হওয়ার শঙ্কায় স্থানীয়রা। পানি লাগি তখন গর্তাকে বারবার উপায় নাই, কাচ্চা বাচ্চা লইয়া পানি একবারে নামি গেছিল। বর্তমানে 3-4 দিনের বৃষ্টির কারণে আমাদের পানি আবার স্বাভাবিকভাবে বাইরে গেছে। পাহাড়ি ঢল ও ভারী বৃষ্টিতে সিলেটের সুরমা, কুশিয়ারা ও সারি নদীর পানি 6টি পয়েন্টে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে সীমান্তবর্তী উপজেলাগুলো আবারও বন্যার আশঙ্কা রয়েছে জানিয়েছে প্রশাসন। চেরাপুঞ্জিতে 313 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে এবং এর প্রভাব আজকে ব্যাপকভাবে এখানে পড়েছে। পানি যে উচ্চতা সীমা সেটি বৃদ্ধি পাচ্ছে। এদিকে বৃষ্টির প্রভাবে নেত্রকোনাতেও বেড়েছে নদ নদীর পানি। বেশ কিছু এলাকার নিম্নাঞ্চলে প্রবেশ করেছে পানি। শেরপুরে 3টি নদীর পানি বিপদসীমার উপরে। ঝিনাইগাতি ও নালিতাবাড়ী উপজেলার অন্তত 23টি গ্রামের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। তানজিল হাসনাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। হঠাৎ বন্যার কারণে ফেনীর ফুলগাজী এবং পরশুরাম উপজেলায় আজকের এইচএসসি এবং আলিম পরীক্ষা স্থগিত করা হয়েছে। ফেনী জেলা প্রশাসনের পক্ষ থেকে এই তথ্য জানানো হয়েছে। পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে পাহাড়ি ঢলে ফেনীর ফুলগাজীর মহুরী নদীর বেড়ি বাঁধে 5টি জায়গায় ভাঙন দেখা দিয়েছে। এতে লোকালয়ে পানি ঢুকতে শুরু করেছে। সোমবার রাত 11:15টার দিকে বাঁধ ভেঙে পানি ঢুকতে শুরু করে। মহুরী নদীর পানি বিপদসীমার 100 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হতে থাকে। এক পর্যায়ে বাঁধ উপচে ফুলগাজী বাজারে পানি ঢুকতে শুরু করে। এতে প্লাবিত হয় বাজার এলাকার দোকানপাট। পরে রাতে ফুলগাজী সদর ইউনিয়নের দৌলতপুর এলাকায় বেড়িবাঁধ 3 জায়গায় ভেঙে যায়। আমাদের পারিপার্শ্বিক পরিস্থিতি এবং ছাত্রছাত্রীদের সামগ্রিক অবস্থা বিবেচনা করে আমাদের কেন্দ্র সচিব এবং আমি এবং অন্যান্য যে আমাদের কমিটির কর্মকর্তারা আছেন আমরা একটা মিটিং করি। সেই মিটিং থেকে আমরা একটা প্রস্তাব প্রেরণ করি আমাদের জেলা প্রশাসক মহোদয়ের কাছে যে আমাদের এখানে পরীক্ষা গ্রহণের জন্য এই মুহূর্তে অনুকূল পরিবেশ নেই। তো তার প্রেক্ষিতে আমাদের বোর্ড আমাদেরকে নির্দেশনা প্রদান করেছেন। এখন আমাদের আগামীকাল এই বিষয়ে আরো জানাতে সিলেট এবং ফেনী থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মীরা। শুরুতেই সিলেট থেকে আমাদের সাথে আছেন সহকর্মী রানা মজুমদার। রানা, সিলেটের বর্তমান বন্যা পরিস্থিতি নিয়ে জানাবেন। এরই মধ্যে 3 লাখেরও বেশি মানুষ কিন্তু পানিবন্দী রয়েছে এবং আগামী কয়েকদিন কিন্তু ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনাও জানানো হয়েছে। কোনো সতর্কতামূলক ব্যবস্থা কি নেওয়া হয়েছে? দেখুন, আসলে গত 2 দিন যাবৎ সিলেটে কিন্তু ভারী বৃষ্টিপাতের একটি পূর্বাভাস দেওয়া হয়েছিল এবং তারই ধারাবাহিকতায় আমরা দেখতে পেরেছি যে সিলেটে কিন্তু মাঝারি এবং কখনো ভারী বৃষ্টিপাত হয়েছে এবং সে বৃষ্টিপাতের কারণে কিন্তু সিলেটের যে নদ নদীর পানিগুলো সেগুলো বৃদ্ধি পেয়েছে। পাশাপাশি আমাদের যে পার্শ্ববর্তী দেশ রয়েছে ভারতের চেরাপুঞ্জিতেও কিন্তু ভারী বৃষ্টিপাত হয়েছে এবং ভারী বৃষ্টিপাতের কারণে উজান থেকে নেমে আসা যে পাহাড়ি ঢল সেটি কিন্তু আমাদের যে সীমান্তবর্তী এলাকাগুলো রয়েছে সেখানে প্রবেশ করতে শুরু করেছে এবং আমরা সর্বশেষ জেলা প্রশাসন থেকে যে তথ্যগুলো পেয়েছি তারা বলছে যে আসলে সীমান্তবর্তী যে উপজেলাগুলো রয়েছে বিশেষ করে কোম্পানিগঞ্জ, গোয়াইনঘাট,
কানাইঘাট এই সকল এলাকাতে যে নিম্নাঞ্চলগুলো রয়েছে সেগুলোতে ইতিমধ্যে কিন্তু পানি প্রবেশ করতে শুরু করেছে। পাশাপাশি এই সকল উপজেলার সাথে জেলার যে যোগাযোগ ব্যবস্থা অর্থাৎ প্রধানতম যে সড়কগুলো রয়েছে অনেক ক্ষেত্রে সেই সড়কগুলো কিন্তু প্লাবিত হয়ে যাওয়ার সংবাদটিও আমরা পেয়েছি। তবে জেলা প্রশাসন যে বিষয়টি বলছে যে পানিবন্দী যারা হয়েছেন তাদেরকে আসলে উদ্ধার তৎপরতা কার্যক্রম চালানোর জন্য যে ধরনের প্রস্তুতি নেওয়া প্রয়োজন সেই ধরনের প্রস্তুতি তারা গ্রহণ করেছে। পাশাপাশি পর্যাপ্ত ত্রাণ সহায়তা দেওয়ার জন্য কিন্তু প্রস্তুতি জেলা প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে বলে তারা আমাদেরকে জানিয়েছেন। পাশাপাশি পানি উন্নয়ন বোর্ডের সাথে আমরা কথা বলেছিলাম। পানি উন্নয়ন বোর্ড যে এই তথ্যটি আমাদেরকে দিয়েছে যে এখন পর্যন্ত সুরমা এবং কুশিয়ারা নদীর পানি কিন্তু 5টি পয়েন্টে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে এবং পানি উন্নয়ন বোর্ড এটিও বলছে যে আগামী কয়েকদিন যদি ভারী বৃষ্টিপাত থাকে তাহলে কিন্তু সিলেটের সবকটি নদ নদীর পানি কিন্তু বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হওয়ার একটি সম্ভাবনা রয়েছে। তবে সিলেট আবহাওয়া অফিসের যে তথ্যটি রয়েছে তারা বলছে যে সিলেটে কিন্তু আজকের দুপুরের পর থেকে কিন্তু সিলেটে তেমনভাবে বৃষ্টিপাত হয়নি এবং আমরা এখন পর্যন্ত দেখতে পাচ্ছি যে একটি রুদ্রোজ্জ্বল দিন কিন্তু এখন বিরাজ করছে। তো সব কিছু মিলিয়ে এই ছিল বন্যা পরিস্থিতি নিয়ে আমার কাছে সব শেষ। রানা, আপনি আমাদের সাথে থাকবেন। আমরা একটু ফেনীর খবর জানবো। ফেনী থেকে আমাদের সাথে আছেন সহকর্মী সমীর উদ্দিন। সমীর, ফেনীর বন্যা পরিস্থিতি নিয়ে জানাবেন বর্তমান অবস্থা কি এবং পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে কি জানানো হয়েছে? আসলে সারাদিনই আজকে বন্যার যে খবর সেটি সংগ্রহ করছি এবং দর্শকদেরকে জানাচ্ছি, কিন্তু কিছুক্ষণ আগে আমরা এখানে জানতে পারলাম যে ফেনীর মুহুরী নদীর আরো 2টি জায়গায় এই ভাঙন দেখা দিয়েছে। ফুলগাজীর মুহুরী নদীর দৌলতপুরের 3টি জায়গা এবং পরশুরাম উপজেলার 2টি জায়গা, শালদর এবং বক্স মাহমুদের এই 2টি জায়গা। শালদরের জায়গাটি বেশ বড়সড় আকারে ভাঙনে রয়েছে। প্রায় আমরা পানি উন্নয়ন বোর্ডের সাথে কথা বলছিলাম, তিনি বলছেন প্রায় 60 মিটারের বেশি লম্বা এই ভাঙনটি দেখা দিয়েছে। আর যে হারে পানি এখন লোকালয়ে প্রবেশ করছে সেক্ষেত্রে দেখা যাচ্ছে ফেনীর যে ফুলগাজী এবং পরশুরামের যে নিম্নাঞ্চল সেটি প্লাবনের যে বিষয়টা, প্লাবিত হওয়ার যে বিষয়টা, এটা আশঙ্কাজনক হারে বাড়ছে। এখানকার যে উপজেলা নির্বাহী কর্মকর্তা তিনি বলেছেন যে তারা বন্যা কবলিত মানুষের জন্য 10 লক্ষ টাকার যে ত্রাণ সহায়তা সেটি তারা সরকারের কাছে সহায়তা দাবি করেছেন। সেখান থেকে যে পরিমাণ বরাদ্দ আসবে সেটির উপর ভিত্তি করে বেসিক্যালি তারা তাদের যে কার্যক্রম চলবে। কিছুক্ষণ আগে কিন্তু পানি সম্পদ প্রতিমন্ত্রী তিনি এসেছিলেন, তিনি এই ভাঙন এলাকাটা দেখেছেন। তিনি বলেছেন যে আগামী বর্ষা মৌসুমের আগেই তারা এই ট্যাক্সই বাঁধ নির্মাণের জন্য তারা কাজ করবেন। তো এই ট্যাক্সই বাঁধ নির্মাণ হলে এখান থেকে ধন্যবাদ আপনাদের দুজনকে। সিলেট এবং ফেনীর বন্যা পরিস্থিতি নিয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা। বন্যা আক্রান্ত সিলেটের বিভাগের 4 জেলায় এইচএসসি পরীক্ষা পেছালেও স্বস্তিতে নেই পরীক্ষার্থীরা। বিধ্বস্ত ঘরবাড়ি এবং রাস্তাঘাট পরীক্ষা কেন্দ্রে এখনো পানি থাকায় পরীক্ষায় অংশ নেয় এবং ভালো ফল করা বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছেন অভিভাবকরা। সারা দেশে গত 30 জুন থেকে এইচএসসি পরীক্ষা শুরু হলেও সিলেট বিভাগের 4 জেলার 83,000 শিক্ষার্থী বসতে পারেনি পরীক্ষায়। ঘরে বাইরে পরীক্ষার কেন্দ্রে পানি থাকায় প্রথম 4টি পরীক্ষা স্থগিত করে শিক্ষা বোর্ড। এখনও অনেকের ঘরবাড়ি ও পরীক্ষার কেন্দ্রে রয়েছে পানি। এই অবস্থার মধ্যেই 9 জুলাই পরীক্ষায় বসবে শিক্ষার্থীরা। যেখানে আমাদের কেন্দ্র পড়ছে ওইখানে হচ্ছে যাওয়ার রাস্তাতেই পানি, এত বেশি পানি যার কারণে যে আমাদের বইগুলা যে ঠিকঠাকভাবে আমরা রাখতে পারবো কিনা ওইভাবে আর কি অনেকেই শঙ্কার মধ্যে আছে। এই রুমে আমার প্রায় আটু পর্যন্ত পানি ছিল, তো এই কারণে আমি এই রুমে বইটই সব গুছাইয়ে আমি রাখছিলাম। আমার আমি পড়তে পারছি না। 2 দফার বন্যায় ঠিকমতো প্রস্তুতি নিতে পারেনি শিক্ষার্থীরা। পড়াশোনার ব্যাহত হওয়ায় ফলাফল নিয়ে শঙ্কিত অভিভাবকরা। উন্নতি হয়েছে বলে যদি পরীক্ষাটা আবার সাইডে দেওয়া হয় বা পরীক্ষা থ্রো করা হয়, সেক্ষেত্রে পরীক্ষার্থীরা কখন পড়বে, কোথায় পড়বে, কিভাবে পড়বে এখনো গুছিয়ে ওঠা হয়নি। সিলেট শিক্ষা বোর্ড কর্তৃপক্ষ জানিয়েছে পানি কমতে থাকায় 9 জুলাই থেকে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। আর স্থগিত 4টি পরীক্ষা হবে 13 আগস্ট থেকে। আমাদের প্রস্তুতি সম্পন্ন এবং আমরা আমাদের ভারপ্রাপ্ত কর্মকর্তা সহ সকলের সাথে আমাদের যোগাযোগ হচ্ছে এবং প্রশ্নপত্র সব কিছুই আমরা পরীক্ষার জন্য পুরোপুরি প্রস্তুত।
এবার সিলেট শিক্ষা বোর্ডের অধীনে 4 জেলার 309টি প্রতিষ্ঠানের ৮২,৭৯৫ জন শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশ নিচ্ছে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। সড়ক থেকে মাটি সরিয়ে নেয় 5 ঘন্টা পর খাগড়াছড়ির সাথে সারা দেশের যান চলাচল শুরু হয়েছে। এর আগে ভোর 5টায় জেলার আলুটিলায় পাহাড় ধসে সারা দেশের সাথে যান চলাচল বন্ধ হয়ে যায়। এদিকে পাহাড়ি ঢলের কারণে লংদু এবং সাজেক পর্যটন কেন্দ্রের সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে। রাঙামাটিতে বেশ কয়েকটি স্থানীয় পাহাড় ধসে পড়ে। অতি ভারী বৃষ্টিতে মঙ্গলবার ভোরে পার্বত্য জেলা খাগড়াছড়ির আলুটিলার সাপমারা এলাকায় পাহাড় ধসে পড়ে। এতে ঢাকা ও চট্টগ্রাম সহ সারা দেশের সাথে জেলার যান চলাচল বন্ধ হয়ে যায়। এ সময় সড়কের দুই পাশে তৈরি হয় যানবাহনের দীর্ঘ সারি। পাহাড় ধসের কারণে 3.5 ঘন্টা সড়ক যোগাযোগ বন্ধ হয়ে গেছে এবং আমরা ভোগান্তিতে পড়ে গেছি। খাগড়াছড়ি থেকে বার্ষি যাব, বার্ষি যাওয়ার পথে পাহাড় ভেঙে পড়ছে, আমরা চলছিলাম। সকাল 7টার দিকে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসে সড়কের মাটি সরানোর কাজ শুরু করেন। 5 ঘন্টা পর খাগড়াছড়ির সাথে সারা দেশের যান চলাচল শুরু হয়। নিচে 2 জায়গায় পাহাড় ধস হয়েছে, সেখানেও আমাদের টিম মাটিরাঙ্গা এবং খাগড়াছড়ি টিম কাজ করেছে এবং কাজ করে যান চলাচল স্বাভাবিক করেছে। এই সকাল 8টা বাজে যান চলাচল স্বাভাবিক করেছে। বৃষ্টি ও পাহাড়ি ঢলে দিঘিনালা লংধু সড়কের হেডকোয়ার্টার এলাকায় সড়ক ডুবে যাওয়ায় পার্শ্ববর্তী জেলা রাঙ্গামাটির লংধুর সাথে সারা দেশের সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে। এছাড়া সড়ক যোগাযোগ বন্ধ থাকায় সাজেকে আটকা পড়েছেন পর্যটকরা। সবাই গাড়ির জন্য অপেক্ষা করতেছে এবং পরীক্ষার্থী যারা আছে তারাও সময় মতো নির্ধারিত পরীক্ষা কেন্দ্রগুলোতে উপস্থিত হতে পারতেছে না। আর যে ব্যবসায়ী বিভিন্ন জায়গায় রাস্তার পানি উঠাতে আর যাওয়া সম্ভব হচ্ছে না। কেউ কোনো ক্ষতিগ্রস্ত হওয়ার আগে তাদেরকে তাদের বাসস্থান থেকে সরিয়ে নিরাপদ আশ্রয় কেন্দ্রে আমরা নিয়ে যাই। সেই উদ্দেশ্যে আমরা আজকে সকলে দেখছি, পরিদর্শন করছি বিভিন্ন স্থাপনা। যে এখন পর্যন্ত আমাদের কাছে ভূমিধসের যেহেতু কোনো খবর নেই, তারপর আমরা সকলকে সতর্ক করছি। আমাদের আশ্রয় কেন্দ্রে সর্বাত্মক আমাদের করার ব্যবস্থা করা আছে। এদিকে অতি ভারী বৃষ্টিতে সোমবার রাতে পার্বত্য জেলা রাঙ্গামাটির 10টি স্থানে পাহাড় ধসে পরে সেখানে সড়ক ও জনপথ বিভাগের কর্মীরা মাটি সরিয়ে নিলে যান চলাচল শুরু হয়। তানজিল হাসনাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এ বিষয়ে আরো জানাতে খাগড়াছড়ি থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী সমীর মল্লিক। সমীর, 5 ঘন্টা পর খাগড়াছড়ির সাথে সারা দেশের যান চলাচল শুরু হয়েছে। যান চলাচল এখন স্বাভাবিক আছে কিনা জানাবেন, এবং পাহাড় ধসের কারণে আসলে বিভিন্ন হুমকি স্বরূপ আসলে যেই অবস্থা তৈরি হতে পারে সেক্ষেত্রে সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে কিনা, আশ্রয় কেন্দ্রে মানুষ যাওয়া শুরু করেছে কিনা জানাবেন। দেখুন, আমি এই মুহূর্তে রয়েছে খাগড়াছড়ি সাজেক সড়কের কবাখালী এলাকায়। এখানে কিন্তু আপনি যে দেখতে পাচ্ছেন, এখানে সড়কটি কিন্তু অন্তত কোমর সমান পানিতে কিন্তু ডুবে আছে, যে কারণে সাজেকে প্রায় 400 আমরা যতটুকু খবর নিয়েছি 465 জন পর্যটক কিন্তু সাজেকে আটকা পড়েছে। এবং সড়কে কিন্তু এখন আমরা যে অবস্থাটা দেখছি, আসলে এখানে ভ্যান দিয়ে মানুষ পারাবার হচ্ছে এবং কেউ কেউ নৌকায় করে পারাবার হচ্ছে, অর্থাৎ সড়কে যে যান চলাচল সেটা সম্পূর্ণ বন্ধ রয়েছে। এবং সাজেকে আমরা বিষয়টা নিয়ে কথা বলেছি, যারা পর্যটক আটকা পড়েছে, যারা গতকালকে সেখানে ছিল, আজকে যারা সেখানে আটকা পড়েছে, তাদেরকে কিন্তু এখানে যারা রিসোর্ট কর্তৃপক্ষ রয়েছে তারা কিন্তু বিশেষ ছাড় দিচ্ছে, অর্থাৎ মাত্র 1500 টাকা দিয়ে তারা কিন্তু সাজেকে পর্যটকরা রাত যাপন করতে পারছে। এবং একই সাথে আপনাকে একটা বিষয় জানিয়ে রাখি, খাগড়াছড়ির থেকে যে সড়কটি লংগদুর দিকে গেছে, সেখানে কিন্তু হেডকোয়ার্টার এলাকায় পানি উঠে যাওয়ার কারণে লংগদুর সাথে সারা দেশের যে সড়ক যোগাযোগ সেটা বন্ধ রয়েছে। এবং মেরুং ইউনিয়নের অন্তত 25টির বেশি গ্রাম কিন্তু ইতিমধ্যে প্লাবিত হয়েছে, যে কারণে সেখানকার 400 পরিবার ইতিমধ্যে আশ্রয় কেন্দ্রগুলোতে আশ্রয় নিয়েছে। আমরা বিষয়টা কিছুক্ষণ আগে দিঘিনালা উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে কথা বলেছি, তিনি আমাদেরকে বলেছেন যারা আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিয়েছে তাদেরকে কিন্তু প্রশাসনের পক্ষ থেকে যে ত্রাণ সহায়তা সেটা দেওয়া হয়েছে। এবং আগামীকাল এবং আগামী পরশুদিন যতদিন যে আশ্রয় কেন্দ্রে বন্যার্থ দুর্গতরা থাকবে তাদেরকে কিন্তু প্রশাসনের পক্ষ থেকে সহায়তা দেওয়া হবে। এবং আরেকটা বিষয় আপনারা জানেন, আজকে সকালে ভোর 5টা থেকে সকাল 10টা পর্যন্ত কিন্তু আলুটিলায় মাটি ঝড় ধসে পড়ার কারণে প্রায় 5 ঘন্টা যান চলাচল বন্ধ ছিল। এখন আমরা যে পরিস্থিতিটা দেখছি, যদি ভারী বৃষ্টিপাত না হয় তাহলে 3 থেকে 4 ঘন্টা পরে পানি নেমে গিয়ে সড়কে যান চলাচল স্বাভাবিক হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। সমীর মল্লিক জানাচ্ছিলেন খাগড়াছড়ি থেকে। সুনামগঞ্জের সুরমা নদীতে তীব্র স্রোতে নৌকা ডুবে 2 নারী সহ 3 জন নিখোঁজ রয়েছেন। সকালে দোয়ারাবাজার উপজেলার আজমপুর খেয়াঘাট এলাকায় এই ঘটনা ঘটে। নিখোঁজরা হলেন আজমপুর গুচ্ছ গ্রামের বাসিন্দা জোছনা বেগম,
গুলো বিবি এবং নৌকার মাঝি জমির আলী। দোয়ারা বাজার থানার ওসি বদরুল হাসান জানিয়েছেন, সকালে খেয়া নৌকায় নদী পার হচ্ছিলেন 7 জন। এ সময় প্রচণ্ড স্রোতের কবলে পড়ে নৌকাটি উল্টে যায়। তাৎক্ষণিকভাবে পুলিশ ও ফায়ার সার্ভিস শিশুসহ 4 জনকে উদ্ধার করে। নিখোঁজদের উদ্ধারে অভিযান চলছে। নারায়ণগঞ্জের রূপগঞ্জে আনসার আল ইসলামের জঙ্গি আস্তানা সন্দেহে একটি বাড়িতে অভিযান চালাচ্ছে পুলিশের অ্যান্টি টেরোরিজম ইউনিট। এর আগে সকাল থেকে বরপা এলাকা 4তলা বাড়িটি ঘিরে রাখে পুলিশ জানায়, সোমবার অভিযুক্ত নারী জঙ্গিকে কক্সবাজার থেকে গ্রেফতার করে অ্যান্টি টেরোরিজম ইউনিট। পরে তার দেয়া তথ্যে সকাল থেকে নারায়ণগঞ্জের বরপা এলাকায় একটি বাড়ি ঘিরে রাখা হয়। বাড়ির ভেতরে 3 থেকে 4 জন জঙ্গি অবস্থান করছে বলে ধারণা পুলিশের। এর আগে গত 9 জুন নেত্রকোনায় অভিযান চালানো হয়, সে সময় পালিয়ে যায় ওই নারী। ইভাকুয়েট করতেছি, দেন ইভাকুয়েশন প্রসেসটা শেষ হলে দেন হয়তো বা আমরা স্পেসিফিক্যালি পার্সন কেউ এখানে আছে কিনা বা তারা এখনও আছে কিনা বা স্পেসিফিক্যালি তাদের রুম কোনটা, সে রুমের কিছু ম্যাটেরিয়ালস থাকার কথা যেটা আমাদের কাছে তথ্য আছে, কেননা এখানে যে থাকবে সে একজন প্রশিক্ষক এবং সে বোম সংক্রান্ত ব্যাপারে তার একটা এক্সপার্টাইজ রয়েছে বলে আমরা জানি। তো সে প্রিকশন সাবেক পুলিশ মহাপরিদর্শক বেনজির আহমেদের ইস্যু ব্যক্তিগত, এর কোনো দায় পুলিশ বাহিনী নেবে না বলে জানিয়েছেন আইজিবি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। সকালে রাজশাহী মহানগর পুলিশের 32তম প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে তিনি এই কথা বলেন। পুলিশ প্রধান আরও বলেন, কেউ দুর্নীতি বা অনিয়ম করে থাকলে তা তার ব্যক্তিগত ব্যাপার, এর দায় পুলিশের নয়। পুলিশের শুদ্ধি অভিযান প্রসঙ্গে তিনি বলেন, কারো বিরুদ্ধে কোনো অভিযোগ এলেই তদন্ত করে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া অপরাধীদের অপরাধের কৌশল ও ধরন পরিবর্তন হওয়ায় পুলিশ বাহিনীকেও আধুনিকায়ন করা হয়েছে। যুক্ত করা হচ্ছে প্রযুক্তি নির্ভর অত্যাধুনিক সরঞ্জাম। ব্যক্তির দায় এটা আমরাকে কখনো এটাকে আমরা এই আমাদের সংগঠন থেকে এটা কখনো এর দায় আমরা নিই না। এটা ব্যক্তির দায়, যেভাবে এটার তদন্ত প্রক্রিয়া চলছে এই তদন্ত প্রক্রিয়া অনুযায়ী এটা নিষ্পত্তি হবে। সর্বজনীন পেনশন স্কিম বাতিলের দাবিতে দ্বিতীয় দিনের মতো কর্মবিরতি পালন করছেন সব সরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। এতে ক্লাস পরীক্ষা না হওয়ায় অচল হয়ে পড়েছে ক্যাম্পাস। গ্রন্থাগার বন্ধ থাকায় ব্যাহত হচ্ছে শিক্ষার্থীদের পড়াশোনা। অনলাইন সান্ধ্যকালীন ও প্রফেশনাল কোর্সের ক্লাসও বন্ধ রয়েছে। এতে সেশন জটের শঙ্কায় শিক্ষকরা জানান, 1 জুলাই থেকে যারা শিক্ষক হিসেবে যোগ দেবেন তারা ব্যাপক ক্ষতিগ্রস্ত হবেন। অবসরের পর এককালীন টাকা এবং অন্যান্য সুবিধা থেকে বঞ্চিত হবেন তারা। বৈষম্যমূলক এ প্রজ্ঞাপন প্রত্যাহারের দাবি তাদের। আমাদের তো 3টা দাবি এখানে, একটা হচ্ছে স্বতন্ত্র বেতন স্কেল, একটা সুপার গ্রেডে আমাদেরকে নিয়ে যাওয়া, আর 3 নম্বর হচ্ছে আমাদের এই প্রত্যয় স্কিমের এইটা বাতিল করা বা প্রত্যাহার করা। এখন এই দাবিগুলো মেনে নিলে তো আমরা যত দ্রুত সম্ভব আমরা ক্লাসে ফিরে যাব। বরিশাল বিশ্ববিদ্যালয়ে ব্যানার টানানোকে কেন্দ্র করে দুটি সংগঠনের কর্মকর্তাদের মধ্যে সংঘর্ষে অন্তত 4 জন আহত হয়েছেন। সকাল 10টার দিকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, সকালে দ্বিতীয় দিনের মতো শিক্ষকদের লাগাতার আন্দোলন শুরুর সময় ক্যাম্পাসে সদ্য প্রতিষ্ঠিত ডিরেক্ট অফিসার অ্যাসোসিয়েশনের কর্মকর্তারা ব্যানার টাঙিয়ে আন্দোলনে বসেন। এ সময় বিশ্ববিদ্যালয় অফিসার্স অ্যাসোসিয়েশনের সদস্যরা ওই ব্যানারটি ছিঁড়ে ফেলে। এক পর্যায়ে উভয় পক্ষের লোকজন সংঘর্ষে জড়ায়। পরে পুলিশ ও শিক্ষকরা গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করেন। মতের অমিল হয় এই ব্যানার ধরাকে কেন্দ্র করে, তো পরবর্তীতে হাতাহাতির পর্যায়ে যায়। আমরা এখানে ছিলাম, নিবৃত্ত করেছি শিক্ষকদেরকে নিয়ে, প্রক্টর মহোদয় এখানে ছিলেন, তারপর রেজিস্ট্রার মহোদয় ছিলেন, তাদেরকে নিয়ে আমরা আপাতত যারা ছিলেন নিবৃত্ত করতে পেরেছি। যশোরের গোগা সীমান্তে বিএসএফের গুলিতে এক বাংলাদেশি যুবক আহত হয়েছেন। স্থানীয়রা জানায়, সোমবার বাংলাদেশ ও ভারত সীমান্তে সোনাই নদী পার হয়ে ভারতে যাওয়ার চেষ্টা করেন যুবক শামীম হোসেন। এ সময় সীমান্তে টহলরত বিএসএফ সদস্যরা তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এ সময় শামীম আহত হয়। কর্মস্থলে অনুপস্থিত থেকেও 2 বছর ধরে নিয়মিত বেতন তুলছেন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের 2 নার্স। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, ক্ষমতার অপব্যবহার করেছেন 2 নার্স, আর নিয়ম অনুযায়ী ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
2022 সালের 9 নভেম্বর 14 দিনের ছুটি নেন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের স্টাফ নার্স সাইমা ইয়াসমিন। এরপর থেকে 2024 সালের জুন পর্যন্ত কর্মস্থলে অনুপস্থিত তিনি। দীর্ঘদিন অনুপস্থিত আরেক নার্স জাকিয়া সুলতানাও। তবে দুজন কর্মস্থলে দীর্ঘদিন অনুপস্থিত থাকার পরও প্রতি মাসে তুলছেন বেতন। 30 তারিখে যোগদান ছিল, তবে উনি এখনো প্রায় 8 মাস ধরে কর্মস্থলে অনুপস্থিত। স্টাফ নার্স 14 দিনের ছুটি নিয়েছিলেন উনি, আমার এটাই শুনেছি। তারপর থেকে ওনাকে হাসপাতালে আর দেখি নাই, বেশ প্রায় 17-18 মাস ধরে। সাইমা ইয়াসমিন এক বছরে বেতন তুলেছেন 5,45,688 টাকা, আর জাকিয়া সুলতানা তুলেছেন 2,82,876 টাকা। ডিউটি না করেও দুই নার্সের বেতন তোলার বিষয়ে মুখ খুলতে রাজি হননি সুপারিনটেন্ডেন্ট। আর হাসপাতালের সহকারী পরিচালক জানিয়েছেন বিষয়টি তাদের জানা নেই। এমন হলে ক্ষমতার অপব্যবহার করেছেন তারা। অনেক কিছু আমি জানতেছি ধীরে ধীরে ডে বাই ডে, কেউ বলতে 1 মাসও হয়নি। আমি কোনো অনেক কিছু হয়তো ভিতরে এগুলো জানি না, জেনে আপনাকে সঠিকটা কালকে জানাবো। দেখুন যদি ওরকম হয় বা সত্যি খাতাতে অ্যাবসেন্ট থাকে তাহলে হয়তো কিছু করা যাবে। আর এটা যদি অজানা থাকে আরো 6 মাস, সে যদি আমেরিকা রাশিয়া ঘুরে বেড়ে 6 মাসই সে বেতন পায়, কেউ থাকে গভর্নমেন্ট তাকে সে পাওয়ার দিচ্ছে। স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তারা জানিয়েছেন কেউ নিয়মের লঙ্ঘন করলে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। বিধিবিধান আছে, সেটা অনুসরণ সবাই করতে হবে। বিধি অনুযায়ী তার অফিসের উপস্থিতিতে তাকে থাকতে হবে, উপস্থিতির হাজিরা খাতায় তার স্বাক্ষর থাকতে হবে, নাম থাকতে হবে। এর ব্যত্যয় কিছু হয়ে থাকলে সেখানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানতে পারলে তিনি তার অবস্থার প্রেক্ষিতে অবশ্যই ব্যবস্থা নেবেন। বর্তমানে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে কর্মরত আছেন প্রায় 1200 নার্স। মুস্তাফিজুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, রাজশাহী। 12 বছর আগে ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হলেও জায়গার অভাবে রংপুর সরকারি কলেজের শহীদ মোসলেম উদ্দিন ছাত্রাবাসটিতে এখনো বাস করছেন 29 শিক্ষার্থী। 200 বছরের পুরনো এই ভবনটির দেওয়ালের প্লাস্টার এবং ছাদের কংক্রিট খসে পড়ে বেরিয়ে পড়েছে রড ও ইট। কোনো দুর্ঘটনা ঘটার আগে নতুন ভবন নির্মাণের দাবি শিক্ষার্থীদের। 200 বছর আগে 1 একর জায়গায় এই বাড়িটি তৈরি করেন বামনডাঙ্গা কালীধামের জমিদার গুরু প্রসন্ন লাহিড়ী। 1963 সালে রংপুর সরকারি কলেজ প্রতিষ্ঠার পর এটিকে ক্যাম্পাস হিসাবে ব্যবহার করা হয়। পরে ক্যাম্পাস সরিয়ে নেওয়া হলে এটি ছাত্রাবাস হিসেবে ব্যবহার হতে থাকে। রংপুর সরকারি কলেজের ছাত্র শহীদ মোসলেম উদ্দিনের নামে এই ছাত্রাবাসটি পুরনো ও জরাজীর্ণ হয়ে পড়েছে। ভবনটির দেয়ালে প্লাস্টার ও ছাদের কংক্রিট খসে পড়ে বেরিয়ে পড়েছে রড ও ইট। বিদ্যুতের সংযোগও ঝুঁকিপূর্ণ। এই কারণে 12 বছর আগে ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হয় ভবনটি। তবে জায়গার অভাবে এখনও এটি ব্যবহার করছেন 29 শিক্ষার্থী। কখন কোন পাশ থেকে বিল্ডিংটা ভেঙে পড়ে বা হচ্ছে কোন পাশ থেকে কখন হচ্ছে আঘাত আসে না আসে, এরকম হচ্ছে ঝুঁকিপূর্ণ আতঙ্কের মধ্যে থেকে হচ্ছে কিন্তু আমরা এখানে থাকি। পুরাতন অনেক, তো এগুলা ভেঙে যাওয়ার একটা ভয় থাকে, আমাদের লাইফ রিস্ক। তো আমার মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আকুল আবেদন যেন এগুলো সংস্কার করা হয়, যাতে আমরা শান্তিপূর্ণভাবে থাকতে পারি। বসবাসযোগ্য না, এবং হচ্ছে এখানে ভবনগুলো আমাদের যেটা দেখি যে ভবনগুলো একেবারে ঝুঁকিপূর্ণ। ছাত্রাবাসটি সরকারিভাবে সংস্কারের পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছেন কলেজের অধ্যক্ষ। চেষ্টা তদবির করে যাচ্ছি ওখানে বিল্ডিং করার জন্য, কিন্তু আমাদের একটু জমি জমা নিয়ে প্রশাসনিক কিছু কাজকর্মের ঘাটতি থাকার কারণে আপাতত সরকারি কোনো বরাদ্দ পাচ্ছি না। তা আমি আশা করি যে শীঘ্রই হয়তো এই সমস্যাটা কেটে যাবে। কোনো দুর্ঘটনা ঘটার আগেই নতুন ভবন নির্মাণের দাবি শিক্ষার্থীদের। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। লিবিয়ায় 2 প্রবাসীকে জিম্মি করে চাঁদা আদায়ের অভিযোগে বগুড়া থেকে 2 জনকে গ্রেফতার করেছে পুলিশ। সকালে পুলিশ সুপার কার্যালয়ে সংবাদ সম্মেলনে এই তথ্য জানানো হয়। পুলিশ জানায় সাইদ খন্দকার এবং পাপ্পু খন্দকারকে লিবিয়ায় চাকরি দেওয়ার কথা বলে 11 লাখ টাকা নেয় একটি চক্র। লিবিয়ায় পৌঁছালে তাদের শারীরিক ও মানসিক নির্যাতন শুরু করে তারা। কেড়ে নেওয়া হয় পাসপোর্ট। এ সময় মুক্তিপণ বাবদ পরিবারের কাছে আরও 10 লাখ টাকা দাবি করে। এ ঘটনায় ভুক্তভোগীরা মামলা দায়ের করলে অভিযান চালিয়ে শহরের ছেলোপাড়া থেকে 2 জনকে গ্রেফতার করা হয়। আটকে পড়া ভুক্তভোগীদের দেশে ফিরিয়ে আনতে পররাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি দিয়েছে পুলিশ। মামলা করেন মানব পাচার প্রতিরোধ ও দমন আইনে, এবং মামলাটা রুজু হয় 8ই জুন। এবং 8ই জুন মামলা রুজু হওয়ার পরে এই বাংলাদেশে যে আসামি ছিল তার মধ্যে উজ্জ্বল খন্দকার
উজ্জ্বল নামে একজন আসামি এবং তদন্তপ্রাপ্ত একজন আসামি সফাত মণ্ডল, এদেরকে গ্রেপ্তার করা হয়। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ জেলা পরিষদ সদস্য আব্দুস সালাম সহ দুজনকে হত্যার দায় স্বীকার করে জবানবন্দি দিয়েছেন আসামি ওসমান আলী। সোমবার বিকেলে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ তৌহিদুজ্জামান তার জবানবন্দি রেকর্ড করেন। সকালে গোয়েন্দা পুলিশের ওসি শহীদুল ইসলাম এই তথ্য নিশ্চিত করে জানান ওসমান আলী জোড়া খুনের মামলার এজাহারভুক্ত আসামি। গ্রেফতারের পর তিনি স্বেচ্ছায় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। এর আগে রোববার রাতে ওসমান সহ 4 জনকে গ্রেফতার করা হয়। গত 27 জুন রাতে শিবগঞ্জ উপজেলার রানীহাটি কলেজ মোড়ে ককটেল বিস্ফোরণ, গুলি এবং কুপিয়ে হত্যা করা হয় আব্দুস সালাম ও তার সহযোগী স্কুল শিক্ষক মতিন আলীকে। এ ঘটনায় 52 জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও 25 জনকে আসামি করে মামলা হয়েছে। এক সপ্তাহ বন্ধের পর আবারও শুরু হয়েছে পটুয়াখালীর পায়রা 1320 মেগাওয়াট তাপ বিদ্যুৎ কেন্দ্রের ইউনিট 1-এর বিদ্যুৎ উৎপাদন। সোমবার বিকেল 4:30টায় এই ইউনিটটি চালু হয়। পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রের তত্ত্বাবধায়ক প্রকৌশলী শাহ আব্দুল হাসিব জানিয়েছেন, গত 24 জুন বিদ্যুৎ কেন্দ্রের নিয়মিত যন্ত্রাংশ রক্ষণাবেক্ষণের জন্য 607 মেগাওয়াটের একটি ইউনিটের উৎপাদন সাময়িক বন্ধ করে দেওয়া হয়। শিডিউল অনুযায়ী 4 জুলাই কেন্দ্রটি উৎপাদনে যাওয়ার কথা ছিল, কিন্তু 1 সপ্তাহের মধ্যেই কাজ সম্পন্ন করতে সক্ষম হন প্রকৌশলীরা। মাসের 4 তারিখে আমরা মেইনটেনেন্স কমপ্লিট করে ইউনিট থেকে চালু করব এবং উৎপাদনে যাব। কিন্তু আমাদের ইঞ্জিনিয়াররা প্রায় প্রতিদিনই প্রায় 24 ঘন্টা রাউন্ড দি ক্লক কাজ করে মেশিন থেকে শিডিউল টাইমের আগেই 3 দিন আগেই আমরা মেইনটেনেন্স কমপ্লিট করে উৎপাদনে যেতে সক্ষম হয়েছি। গেল অর্থ বছরে আগের তুলনায় প্রায় 5.5% বেশি কন্টেইনার হ্যান্ডেল করেছে চট্টগ্রাম বন্দর। এছাড়া পণ্য হ্যান্ডেলিং বেশি হয়েছে আগের বছরের চেয়ে 4.18%। বন্দর ব্যবহারকারীরা এই প্রবৃদ্ধিকে স্বাগত জানালেও বন্দর ঘিরে দীর্ঘমেয়াদী পরিকল্পনা ও শ্রমিক ব্যবস্থাপনা ঢেলে সাজানো জরুরি বলে মনে করছেন ব্যবসায়ীরা। 2023-24 অর্থ বছরে চট্টগ্রাম বন্দরে কন্টেইনার হ্যান্ডলিং হয়েছে 31,68,690 একক, যা আগের বছরের চেয়ে 1,61,000 একক বেশি। আর খোলা পণ্য হ্যান্ডলিং হয়েছে 12,42,42,748 মেট্রিক টন। তবে আগের বছরের চেয়ে জাহাজের উপস্থিতি কমেছে 282টি। বন্দর কর্তৃপক্ষ বলছে, আমদানি রপ্তানি বাণিজ্যের সাথে তাল মিলিয়ে এগোচ্ছে বন্দরের কার্যক্রম ও অবকাঠামো উন্নয়ন। আর বিশ্বমন্দার প্রভাব এখনও দৃশ্যমান। এখন পর্যন্ত বন্দরের যে অ্যাচিভমেন্ট, যদিও সারা বিশ্বের যে বিশ্বমন্দা থাকার পরেও আমাদের চট্টগ্রাম বন্দরের অ্যাচিভমেন্ট কিন্তু ভালো। বন্দরকে আরও গতিশীল করতে উন্নয়ন প্রকল্পগুলো দ্রুত এগিয়ে নেওয়ার পাশাপাশি শ্রমিক সমস্যার স্থায়ী সমাধান জরুরি বলে জানান ব্যবসায়ীরা। নদীর ওই পারেই কিন্তু প্রাইভেট কিছু কন্টেইনার টার্মিনাল ওপেন হতে যাচ্ছে। সো আমাদের নট নেসেসারি এখনই লাগছে, বাট ফেজ বাই ফেজ আমরা দৃঢ়ভাবে যদি এগোতে থাকি তাহলে আমরা এটার অনেক বড় সুফল দেখতে পারবো। আমাদের একটি কমপ্লেন, সেটা হলো শ্রমিক এখনও আনকন্ট্রোল। শ্রমিককে কেউ বছর বছর তাদেরকে তাদের শ্রমিকের মজুরি বাড়িয়ে দেওয়া হচ্ছে 10% করে, কিন্তু সেইটার সুফল ব্যবসায়ীরা বা আমরা যারা ইউজার আমরা কিন্তু এটা পাচ্ছি না। গত অর্থ বছরের শেষে চট্টগ্রাম বন্দরের টার্মিনাল পরিচালনায় প্রথমবারের মতো যুক্ত হয়েছে বিদেশি অপারেটর। ভবিষ্যতে যা বন্দরের ইতিবাচক পরিবর্তন আনবে বলে মনে করছেন ব্যবসায়ীরা। অনুপম শীল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। মেহেরপুর সদর থানা চত্বরের বিভিন্ন গাছে আশ্রয় নিয়েছে হাজারো বাদুড়। তাদের খাবারের জন্য ছেড়ে দেওয়া হয়েছে থানার আম লিচুর গাছ। কেউ যাতে বসবাসে ব্যাঘাত না ঘটায় সেজন্য দেওয়া হয়েছে নির্দেশনা। ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত বাদুড়ের কিচকিচ শব্দে মুখর থাকে মেহেরপুর সদর থানা। নিরাপদ আশ্রয় পেয়ে এখানকার সারি সারি ঝাউ গাছে হাজারো বাদুড়ের দখলে। সন্ধ্যা নামার সাথে সাথে বাদুড়ের দল চলে যায় খাবারের সন্ধানে। ভোরের আলো ফোটার আগেই ফিরে আসে, সারাদিন ঝুলে থাকে গাছের ডালে। যে বৃক্ষগুলো রয়েছে সেখানে বাদুড়েরা নিরাপদ আশ্রয় হিসেবে বেছে নিয়েছে। আমি সরকারকে অনুরোধ করব, অন্তত যেসব গাছগুলো কেটে ফেলা হয়েছে সড়কের, সেই গাছগুলো যেন আবার পুনরায় লাগানো হয়। এইসব বাদুড়ের খাবারের জন্য ছেড়ে দেওয়া হয়েছে থানার আম লিচুর গাছ। সজাগ দৃষ্টি রাখা হয় কেউ যাতে প্রাণীগুলোকে বিরক্ত না করে। এই বাদুড়ের এখানে অবস্থানে যাতে কোনো প্রকার বিঘ্ন না ঘটে
আমাদের সকল পুলিশ সদস্য, আমি সহ সবাইকে আমাদের একটা ইনস্ট্রাকশনও আছে। স্থানীয়রা বলছেন, বাদুড়সহ বিভিন্ন পশু পাখি নিরাপদে আবাস গড়তে গাছ কাটা বন্ধ করতে হবে, বাড়াতে হবে বৃক্ষরোপণ। যেখানে দু একটা গাছ আছে, বিশেষ করে পোস্ট অফিস, রেলওয়ে এবং থানা টানা, যাতে এইসব জায়গাতে পুরনো ভবনে কিছু গাছ এখন আছে, দেখা যায় প্রচণ্ড পরিমাণ এখানে পাখির ভিড়। বাদুড়গুলোর বাসস্থানগুলো মনে করেন যে ভেঙে দেওয়া হচ্ছে, কিন্তু এগুলোর আমরা পুনরায় যে করবো এগুলোর কোনো উদ্যোগ নেওয়া হচ্ছে না। মেহেরপুর শহরের পোস্ট অফিস ও রেলওয়ে থানা চত্বরের আরও কিছু গাছে নিরাপদে বাস করছে বাদুড়ের দল। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আর এই ছিল এখনকার সংবাদে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের আরও খবর জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। ধন্যবাদ।